আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছে আমি আহমেদ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় লিসেনার, আপনারা যারা ভৌতিক কাহিনী শুনতে ভালোবাসেন, আজকে আবারও আপনাদের মাঝে আরো একটি ভৌতিক কাহিনী নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ভৌতিক কাহিনীটিও আপনাদের মনে এক অন্যরকম ভয়ের আনন্দ দেবে। প্রিয় লিসেনার, কথা বাড়াবো না, ঘটনায় চলে যাব। তবে ঘটনায় চলে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর ঘটনা কে কোথা থেকে শুনছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো প্রিয় লিসেনার, চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন সঙ্গত কারণে ওনার নাম ঠিকানা শেয়ার করতে নিষেধ করেছেন। তবে উনি যে গ্রামের ঘটনাটি পাঠিয়েছেন সেই গ্রামটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা নামক একটি গ্রামের। এই ঘটনাটি যার সাথে ঘটেছে সম্পর্কে উনি ওনার মামা হন, আর ওনার মায়ের আপন চাচাতো ভাই, আর তার সাথে এই ঘটনাটি ঘটে। তার নাম আলামিন। তবে ঘটনায় যাওয়ার আগে ওনার নানুর বাড়ির বর্ণনা দেওয়া দরকার। এই ঘোলডুবা নামক গ্রামের একদম শেষের দিকে ওনার নানুর বাড়ি, আর ওনার নানুর বাড়িটার মাঝখানে একটা বড় উঠান আছে, আর উঠানের 3 দিকে ঘর আছে। 2 দিকে থাকার ঘর, আরেক দিকে কাচারি ঘর, যেটাকে বাংলো ঘরও বলো অনেকে। গ্রামের আগের কালে এই সমস্ত ঘর থাকতো, আর সামনের দিকে তো ওইটা প্রবেশ করার মেইন গেট ছিল। এই কাচারি ঘরের পিছনে আবার একটা পুকুর ছিল। ওই পুকুরটা ওই বাড়ির সবাই ব্যবহার করত, তবে সবসময় ওই পুকুরটা ব্যবহার করতো না। ওই পুকুরটার আশেপাশে কিন্তু অনেক ঘন ঝোপঝাড় জঙ্গল ছিল, আর পুকুরটার ওই প্রান্তে আবার ফসলি জমি, বিস্তীর্ণ মাঠ বয়ে গেছে। এরপরে আর ওই গ্রামের কোনো বাড়ি ঘর নেই। আর যেহেতু ওইটা গ্রামের শেষের দিক, এই কারণে ওই এলাকাটা এমনিই কিন্তু নিস্তব্ধ থাকতো, মানুষের এরকম যাতায়াত থাকতো না। এই কারণে ওই জায়গাটা একদমই নিঝুম নিস্তব্ধ থাকতো দিনের বেলাতেও। তো যেই দিন ঘটনা ঘটে ওই দিন ওই ওনার মামাকে পাওয়া যাচ্ছিল না, যার নাম আলামিন। এই আলামিনকে পাওয়া যাচ্ছিল না। আর এই আলামিনের বয়স তখন 7 কি 8 বছরের বয়স হবে। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, গায়ের রং ফর্সা আর চঞ্চল একটা ছেলে। তো যাই হোক, ওই দিন দুপুর থেকে তো আর আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাড়ির কোথাও দেখা যাচ্ছিল না। এরপরে যখন দীর্ঘ সময় আলামিনকে কোথাও দেখা না গেল, তখন সবাই উদ্গ্রীব হয়ে আলামিনকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটা সময় ওই যে কাচারি ঘরের পিছনে যে ঝোপঝাড় জঙ্গল ছিল, ওইদিকে একটা বড় বাঁশঝাড়ও ছিল। সেই বাঁশঝাড়ের ভিতরে বলতে বাঁশঝাড়ের নিচে আলামিনকে পাওয়া গেল অচেতন অবস্থায়। এরপরে সকলে আলামিনকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো। আর এরপর আলামিনের বাবা আর যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার আপন ছোট মামা চলে গেল গ্রাম্য যে ডাক্তার আছে তাকে ডেকে নিয়ে আসার জন্য। এইদিকে কিন্তু আলামিন এখনো অচেতন হয়ে পড়ে আছে। সবাই তাকে সেবা শুশ্রূষা করছে। একটা পর্যায়ে আলামিনের চাচি, যিনি খুবই পরেজগার একজন মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং কোরআন শরীফ তেলাওয়াত করতেন, উনি এসে আলামিনের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আলামিনের গায়ে ফু দিতে শুরু করলেন। একটা পর্যায়ে আলামিন এক লাফে উঠে বসলো। উঠে বসে তার কিন্তু চোখ বন্ধ, সে কিন্তু চোখ মেলে তাকায়নি। মুখ দিয়ে কেমন এক অদ্ভুত টাইপের শব্দ বের হচ্ছে। সে উঠে বসা থেকেই সোজা হয়ে দাঁড়িয়ে যায় এবং এক দৌড় দেয় ওই জঙ্গলের দিকে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়, সবাই আলামিনের পিছনে পিছনে দৌড় দেয়। এরপরে গিয়ে দেখে সেই বাঁশঝাড়ের নিচে আবার অচেতন হয়ে পড়ে গেছে। অনেকের মনে বিষয়টা খটকা লাগে, এটা কোনো স্বাভাবিক বিষয় না। এরপরও ওই ডাক্তারকে নিয়ে আসা হয়। ডাক্তার আসার পরে আলামিনকে দেখে স্লাইন দেয়, কিছু ওষুধ দেয়। তো তখন কিন্তু আলামিন একদম অচেতন। এইদিকে বাড়ির সবাই আলামিনের আশেপাশে বসে দোয়া দুরুদ পড়ছে। একটা পর্যায়ে আলামিনের আবার সেন্স ফিরে আসে। তবে সেন্স ফিরে আসার পর আলামিনের আর স্বাভাবিক আচরণ থাকে না। সে এলো পাথারি হাত পা ছড়িয়ে ছিটিয়ে আর মুখ দিয়ে একরকমের গোঙানোর মতো বিকট শব্দ করতে থাকে। সে বিকট চিৎকার করতে থাকে। তার এই চিৎকারে বাড়িতে থাকাই দায় হয়ে যায়। সবাই যখন ব্যাপারটা বুঝতে পারলো অস্বাভাবিক কোনো কিছু, তখন গ্রামের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলো। গ্রামের ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করে, কিন্তু না, কোনোভাবেই কোনো কিছু হয় না। তখন ইমাম সাহেব কিছুটা পানি পড়া দিয়ে যান, তার সাধ্য মোতাবেক চেষ্টা করেন, কিন্তু আলামিনের কোনো পরিবর্তন হয় না। সে বলে এটা আমার দ্বারা সম্ভব না, তবে আমার এক ওস্তাদ আছে যিনি এই সমস্ত কাজে খুবই পারদর্শী, তার কাছে হয়তোবা এর কোনো সমাধান থাকলেও থাকতে পারে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। তো ওই হুজুরের দেওয়া ঠিকানা মোতাবেক যিনি ঘটনা পাঠিয়েছেন তার ছোট মামা অর্থাৎ আলামিনের চাচাতো ভাই চলে যান সেই মৌলানার কাছে।
তিনি খুবই পরেশগার একজন মৌলানা এবং অনেক বৃদ্ধ একজন মৌলানা, তার আশেপাশে অনেক সুনাম সুখ্যাতি আছে। তো ওনার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। উনি সব ঘটনা শুনে উনি ওনার জিনদের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করে, আর যিনি এই ঘটনা নিয়ে হুজুরের কাছে গেছেন তাকে আশ্বস্ত করেন আপনি একটু সময় দেন, আমি দেখি কি করা যায়। তো এর বেশ কিছুক্ষণ পরে হুজুর আসে, তার হাতে একটা তাবিজের মতো দেখা যায়। এই তাবিজটা নিয়ে এসে ওই তার হাতে দেয় যিনি গেছেন হুজুরের কাছে। এরপর হুজুর বললেন যে আলামিনকে যে জিনগুলা আসর করছে এই জিনগুলা খুবই গোয়ার টাইপের জিন, আর তারা 7 ভাই। তারা সবাই কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ কথা বলতে পারে না। আর এই কারণে তারা খুবই জেদি আর একরোখা টাইপের জিন, তাদেরকে সারানো খুবই কঠিন। তবে আমি যেই তাবিজটা দিছি এই তাবিজটা পানিতে ভিজিয়ে 7 দিন আলামিনকে গোসল করাবেন এবং 7 দিন নিয়ম করে পানিটা পান করাবেন। তবে সমস্যা হলো ওই জিনগুলা চেষ্টা করবে আপনার কাছ থেকে এই তাবিজটা নিয়ে যাওয়ার জন্য, আর এই কারণে আমি আপনাকে আরেকটা তাবিজ দিলাম। এই তাবিজটা আপনার জিহ্বার নিচে রেখে দিবেন, আর যতক্ষণ পর্যন্ত বাড়িতে গিয়ে এই পানিটা ভিজিয়ে আলামিনকে গোসল করে আর বাকিটা পানি পান না করাবেন ততক্ষণ পর্যন্ত এই তাবিজটা আপনার জিহ্বার নিচ থেকে বের করবেন না। এই কথা বলে হুজুর বলেন আর যদি এই জিনগুলা তাবিজটা নিয়ে যেতে সক্ষম হয় তাহলে আর আমার কোনো কিছুরই করা থাকবে না, কারণ আমার জিনেরা বলে দিছে এরই মাধ্যমে ওই জিনগুলাকে একটু দুর্বল করা সম্ভব। আর যদি তাবিজ নিয়ে যেতে সক্ষম হয় এরপরও যদি আমি এই কাজ করি তাহলে ওই জিনগুলা আমাকে এবং আমার পরিবারকে অনেক বড় ক্ষতি করবে। তো এই কথা বলে হুজুর তাকে বিদায় দিলেন। এরপর উনি বাড়ির দিকে রওনা করেন। উনি মোটরসাইকেল নিয়ে গেছিলেন, উনি ওনার এই মোটরসাইকেল দিয়ে যাতায়াত করেন। উনি কিন্তু যে রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলেন এইটা পরিচিত রাস্তা, প্রতিদিন উনি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, একদম একটা পরিচিত রাস্তা, বলতে গেলে চোখ বন্ধ করেও এই রাস্তা দিয়ে উনি বাড়িতে পৌঁছতে পারবেন। কিন্তু তারপরও বাড়ির কাছে যখন উনি যায় হঠাৎই উনি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলেন। অ্যাক্সিডেন্ট করার পরে যখন স্বাভাবিক হয় সবাই তাকে ধরাধরি করে, একটু সেবা শুশ্রূষা করে। এরপরে তখন ওনার তাবিজটা তালাশ করতে থাকেন। তাবিজটা তালাশ করার পর দেখেন তাবিজটা নাই, আর ওনার জিহ্বার নিচে যে তাবিজটা ছিল এটাও নাই। তখন উনি বলেন যে উনি যখন অ্যাক্সিডেন্ট করেন তখন উনি রাস্তার মাঝে নাকি দেখেন হঠাৎই একটা স্পিড ব্রেকার চলে আসছে, আর এই স্পিড ব্রেকার সাথে হঠাৎ ধাক্কা লেগে ওনার গাড়িটা উল্টে যায়, আর এই কারণে এই অ্যাক্সিডেন্ট ঘটে। কিন্তু অবাক করা বিষয় ওইখানে কিন্তু কোনো ধরনের স্পিড ব্রেকার আগেও ছিল না আর এখনো নাই। তবে উনি ওই স্পিড ব্রেকারটা কি করে দেখলেন এটা একটা রহস্যই থেকে যায়। তো এরপরে তো ওই তাবিজটা আর পাওয়া গেল না। তো আলামিনের এর মাঝে কিন্তু অনেক অবনতি ঘটতে থাকে, শরীর একদম শুকিয়ে যেতে থাকে, তার হাত পা গুলা চিকন চিকন হয়ে যেতে থাকে, সে সারাদিন বিছানার মধ্যে পড়ে থাকে, উঠতেও পারে না, আর সে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতো না। কিন্তু তার মুখ দিয়ে এমন ভয়ানক গর্জন বের হতো যে আশেপাশে মানুষজন যেতেই ভয় করত। তারপরও কি করার, তাকে তো এভাবে আর মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না, তাই না? এই কারণে ডাক্তারি চিকিৎসার পাশাপাশি একটা ভালো কবিরাজের সন্ধানও করতে থাকে। এরই মাঝে কিন্তু অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো ডাক্তারই এর কোনো যেই প্রতিকার এটা দিতে পারে নাই। কোনো ডাক্তারের চিকিৎসাই আলামিন সেরে ওঠে নাই, উল্টো আরো ক্ষতি হয়েছে, তার শারীরিক অবস্থা অবনতি ঘটছে। যাই হোক, এরপরে বাড়ির মানুষজন একটা কবিরাজের সন্ধান পায় কোনো এক আত্মীয়ের মাধ্যমে, আর ওই কবিরাজের বাড়ি ওনাদের গ্রাম থেকে অনেকটা দূরে, প্রায় 1 দিনের পথ। তো সেখানে এই আলামিনের বাবা আর সেই চাচাতো ভাই চলে যায় সেই কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। কবিরাজ প্রথমে অস্বীকৃতি জানায়। এরপরে যখন তারা কবিরাজকে অনেক টাকা লোভ দেখালেন এবং অনেক টাকা দিতে রাজি হলেন, তখন কবিরাজ এই টাকার লোভে রাজি হয় যে ঠিক আছে চিকিৎসা করবে, তবে আলামিনকে নিয়ম করে 3 দিন ঝাড়াতে হবে মধ্য দুপুরে, আর এই কারণে তাদের বাড়িতে যেতে হবে, এইখান থেকে কোনো কিছুই হবে না। তখন তারা কবিরাজকে তাদের সাথে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর কবিরাজ বাড়ির আশেপাশে সবকিছু দেখে খুব সুন্দর করে। এর পরের দিন দুপুর থেকে তার তদবির শুরু হবে। সবাইকে জানিয়ে দেন কিছু জিনিসপত্র সংগ্রহ করতে। সবাই তার চাহিদা মোতাবেক জিনিস সংগ্রহ করে দেয়। এরপরের দিন মধ্য দুপুরের আগে কবিরাজ বাড়ির চতুর্দিকে কিছু ধুলা তার তদবিরের মাধ্যমে ওইগুলাকে শুদ্ধ করে বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেন, এই বাড়িটাকে বন্ধ করে দেন ধুলার মাধ্যমে। এরপরে উঠানের মাঝে এসে বড় একটা বৃত্ত আঁকেন, আর এই বৃত্তর মাঝে আরো কিছু ছোট ছোট বৃত্ত আঁকেন। কবিরাজের সাথে আরো 2 জন ছোট চেলা ছিল, তাদেরকে নিয়ে আসছিল। ছোট বলতে কবিরাজের চেলা আর কি, শিষ্য, তাদেরকে নিয়ে আসছিল।
তাদেরকেও সেই বৃত্তর মাঝে বসিয়ে দেন। একজনের হাতে একটা ঢোল দেন আর একজনের হাতে একটা গুনগুন দেন এবং তাদেরকে বলেন, আমি যখন তদবির শুরু করব কোনোভাবেই যেন এই ঢোল অথবা গুনগুন বাজানো বন্ধ না হয়। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সকলের বিপদ। তো তারা সম্মতি জানায়। এরপরে আলামিনকেও সেই বৃত্তর মাঝে এনে একটা ছোট বৃত্তর ভিতরে শুয়ে দেওয়া হয় আর পাশে আলামিনের বাবাকে বসানো হয়। আরো কয়েকজন মানুষ ছিল সেই বৃত্তর ভিতরে, কিন্তু যারা বাড়ির ছোট সদস্য আর মহিলা সদস্য তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হয় ওই বৃত্তর কাছ থেকে। তো এরপরে শুরু হয় কবিরাজের তদবির। কবিরাজের তদবির যখন শুরু হয় তখন ওই ঢোল আর গুনগুন বাজানো শুরু হয়। কবিরাজ কি যেন বিড়বিড় করে পড়ে আলামিনকে একটা ময়ূরের পালকের ঝাড়ু দিয়ে ঝাড়ছিল আর তার গায়ে ফু দিচ্ছিল। হঠাৎ একটা সময় বাড়ির আশেপাশের গাছগুলো মনে হচ্ছিল ঝড়ো হাওয়ায় ভেঙে যাবে এমন অবস্থা। বাড়ির ভিতরের মানুষজন এগুলো দেখতে পাচ্ছিল কিনা জানি না, তবে ভিতরে যে ওই চাচাতো ভাইটা ছিল আলামিনের আর ভিতরে সবাই দেখতে পাচ্ছিল এই দৃশ্য। তো এই দৃশ্য দেখার পরে সবাই একটু ভয় পায়, কিন্তু ওই দিনকার মতন সফলভাবেই তদবির শেষ হয়। এরপরে ওই দিন বিকাল থেকেই তদবিরের কার্যকারিতা দেখতে পাওয়া যায়। ওই দিন বিকালে আলামিন কিছুটা কথা বলতে সক্ষম হয় এবং কিছু খেতে চায়। তো সকলেই তাকে খাবার খাওয়ায়। এরপর থেকে যতটা সময় যেতে থাকে আলামিন ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এরপরের দিন আবার মধ্য দুপুরে সেই তদবির শুরু হয়। আজকেও আবার সেই ঢোল গুনগুন বাজতে থাকে। কবিরাজ তার তদবির চালিয়ে যেতে থাকেন। একটা পর্যায়ে দেখা যায় বাড়ির মাটি হঠাৎ থরথর করে কেঁপে উঠলো আর আশেপাশের গাছপালাগুলো এমন ভাবে দোলাদুলি করছে মনে হচ্ছে এখনই উপড়ে যাবে। আর মনে হচ্ছে ঝোড়ো বাতাসে আশেপাশের গাছপালাগুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। কিন্তু কবিরাজের তদবির যখন একটা পর্যায়ে শেষ হয়ে যায় তখন সব কিছু স্বাভাবিক। আর আলামিনের অবস্থাও এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এতটুকু সময়ের মধ্যে 2 দিনকার ঝাড়ফুঁকে আলামিন অনেকটাই সুস্থ হয়ে গেছে। আজকে সে উঠে বসতে পারে, সবার সাথে কথা বলতেছে। তো এরপরে যখন আলামিনকে জিজ্ঞেস করা হয় ওইখানে কি ঘটছিল ওই দিন যেদিন প্রথম তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আলামিন কিছু বলতে পারে না। আলামিন বলে সে দুপুরের দিকে আনমনে ওই দিকটাতে কি যেন করতে করতে যায়, আর এরপরে যখন ভাষার নিচে যায় তার আর কোনো কিছুই মনে নাই। তো এটাই তার ভাষ্য। এভাবেই ওই দিন চলে যায়। আর ওই দিন রাতের বেলা কবিরাজ একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে কিছু ভয়ানক অবয়ব দেখে, প্রায় 5-7টা অবয়ব, যারা প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে অক্ষম। হাত নাই, পা নাই, চোখ নাই, এরকম ধরনের কিছু ভয়ঙ্কর অবয়ব তার স্বপ্নে এসে তাকে এই ধরনের চিকিৎসা, আলামিনকে কোন রকমের চিকিৎসা করতে নিষেধ করে। যদি আলামিনের চিকিৎসা সে করে তাহলে তার বংশ নাকি নির্বংশ হয়ে যাবে, তার পরিবারেও নাকি অনেক বিপদ নেমে আসবে। কবিরাজ এই স্বপ্ন দেখে কিছুটা ভয় পেয়ে যায় আর পরের দিন সকালবেলায় সে ঘুমের থেকে উঠে চলে যেতে চায়। কিন্তু আলামিনের মায়ের আকুতি মিনতি কান্নায় কবিরাজের মন গলে যায়। কবিরাজ সিদ্ধান্ত নেয় যে সে চিকিৎসা চালিয়ে যাবে। তো এরপরের দিন দুপুরবেলা আবার সেই তদবির চালু হয়। উঠানের মাঝে আবার ঝাড়ফুঁক করতে থাকে, গুনগুন বাজতে থাকে, ঢোল বাজতে থাকে, আলামিনকেও ঝাড়তে থাকে। একটা পর্যায়ে হঠাৎ বাড়ির মাটি থরথর করে আবার কেঁপে ওঠে, চারপাশে ঝড় তুফান শুরু হয়। আর বৃত্তর ভিতরে যারা ছিল তারা দেখতে পায় বাড়ির পিছন দিকে সবচেয়ে বড় বাঁশঝাড় যেটা, এই বাঁশঝাড়টা হঠাৎ 2 দিকে 2 ভাগ হয়ে মাটির সাথে মিশে গেল। এই দৃশ্যটা বৃত্তের ভিতরে যারা ছিল সকলেই দেখতে পাইছে, কিন্তু বৃত্তের বাইরে যারা ছিল তারা কোনো কিছুই দেখতে পায় না। তো যখন বৃত্তর ভিতর থেকে এই দৃশ্য দেখলো তখন হঠাৎ যিনি ঢোল বাজাচ্ছিলেন ওনার হাত থেমে যায়। আর এক মুহূর্তের জন্য যখন তদবিরে ব্যাঘাত ঘটে তখনই তাদের এই বন্ধনীটা কেটে যায়। আর এক মুহূর্তের মধ্যে কোনো একটা অদৃশ্য জিনিস এসে আলামিনকে শূন্যে ভাসিয়ে তোলে। শূন্যে ভাসিয়ে আলামিনকে ভাস করে ফেলে, পা আর মাথায় একসাথে ভাস করে মাটিতে এক আছাড় মারে। আর এরপরে কবিরাজ সে উচ্চ স্বরে এক চিৎকার দেয়, চিৎকার দিয়ে সেও বেহুশ হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কবিরাজের নাক মুখ গলা দিয়ে রক্ত পড়ছে। এই দৃশ্য দেখে সকলেই ভয়ে আতঙ্কে ওইখানে জমে যান। কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। এভাবে উঠানের মাঝে পড়ে রইল নিথর 2টা দেহ। না, আলামিন মারা যায়নি, সে কবিরাজও মারা যায়নি। তবে কবিরাজ আর কোনোদিন কবিরাজি করতে পারে নাই আর কথাও বলতে পারে নাই। ওই ঘটনার পর থেকে কবিরাজ বোবা হয়ে গেছেন, উনি আর কখনো কথা বলতে পারে নাই। আর আলামিন ওই ঘটনার পর থেকে আর কখনো সুস্থ হতে পারে নাই। তার হাত পা গুলা চিকন চিকন হয়ে ছোট ছোট হয়ে যায়, শরীরটা শুকিয়ে যায়, কিন্তু মাথাটা এত বড় হয়ে যায়। অনেক ডাক্তার, কবিরাজ, অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু আলামিন আর কখনো সুস্থ হয় নাই। এইভাবেই 27 বছর বেঁচে ছিল। তার এত বড় মাথা,
শরীরটা ছোট, হাত পা গুলা চিকন চিকন। এটা নাকি যিনি ঘটনা পাঠিয়েছেন উনি ওনার নিজের চোখেও দেখেছেন। এভাবেই আলামিন 2004 সাল পর্যন্ত বেঁচে ছিল। 2004 সালের কোনো একটা সময় আলামিন মৃত্যুবরণ করেন। কি অপরাধ ছিল আলামিনের এটা কিন্তু জানা যায় নাই, তবে কেন জানা যায় না এটারও একটা কারণ আছে। যদি কখনো কোনো কবিরাজ এনে আলামিনকে চিকিৎসা করানো হতো তখন নাকি সেই কবিরাজেরও ক্ষতি হতো, আর বাড়ির সবাই নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতো তাদের নাকি অনেক ক্ষতি হবে, অনেক কিছু। এই ভয়ে একটা সময় আর আলামিনকে কোনো কবিরাজের কাছেও নিয়ে যাওয়া হয় নাই, আর কোনো ডাক্তারের চিকিৎসার মাধ্যমে আলামিন সেরে ওঠে নাই। এইভাবেই আলামিন জীবন যাপন করে বেঁচেছিল এত বছর। তবে কি কারণে, কি ভুলের মাসুল আলামিনকে এইভাবে দিতে হলো এইটা আর জানা যায় নাই কখনোই। তবে আলামিনের মৃত্যুর পরে আর কখনো ওই জিনগুলোর কোনো তাণ্ডব দেখা যায় নাই, কেউ কোনো দুঃস্বপ্ন দেখে নাই। আলামিনের মৃত্যুর পর এই ঘটনাটা এখানেই শেষ। হৃদয় বিদারক একটি ঘটনা, নিষ্পাপ একটা শিশুর কি এক পরিণতি হলো। আমরা চাইবো না কখনো কারো সাথে এই ধরনের ঘটনা ঘটুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ধরনের বালা মুসিবত থেকে সব সময় হেফাজত করেন। আর ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনাটি পাঠিয়েছেন। সঙ্গত কারণে আপনার নাম তো আমরা শেয়ার করতে পারলাম না, তবে ছদ্মনাম আমরা ব্যবহার করিনি। তো আশা করবো আপনি পরবর্তীতে আরো ঘটনা পাঠাবেন এবং আমাদের সাথে থাকবেন, আর হরর বাংলা টেলসকে এভাবেই সামনে এগিয়ে নিয়ে যেতে থাকবেন। তো এই ছিল আজকের ঘটনা প্রিয় লিসেনার। আশা করব আজকের এই ঘটনাটি আপনাদেরকে ভয় শিহরণ দিতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার, আপনাদের জানাও যদি এরকম কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে আমাদেরকে পাঠাতে পারবেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে হরর বাংলা টেলসের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর ঘটনাটি কেমন লাগলো তা এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর হরর বাংলা টেলসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটি যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে আপনার বন্ধু বান্ধবের মধ্যে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই হরর বাংলা টেলসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।